ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে। আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে, আজকে 32 নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে, তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি দিয়ে? মুক্তিযোদ্ধারা বলতেছেন যে একটা ফাইনাল খেলা হবে, একটা শেষ খেলা হবে, যে খেলায় বাংলাদেশ বিরোধী রাজাকার তারা পরাজয় বরণ করবে। অপরদিকে ডক্টর রেজা কিবরে বলতেছেন যে আরেকটা বিপ্লব হবে, একটা বিপ্লব হতে পারে, যার কারণে বাংলাদেশে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি, ডক্টর ইউনূস কি সামাল দিতে পারবেন কিনা? এই মুহূর্তে সেনা শাসক ছাড়া বিকল্প আর কিছু হতে পারে না। তো দেশের মানুষ এখন সেনাপ্রধানকে চায়, সেনাপ্রধানের শাসন দরকার। সেনাবাহিনী থেকে ছাত্র জনতা তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। খবর হলো এই যে শিরোনামটা বলি আপনাদেরকে, এবার সামনে এলো হাসিনা ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড। হাসানুল হক ইনু এখন বন্দি আছে, ফলে হাসিনার বিচার হলেও শাস্তি হলো মানে সেইটা ভোগ করতে হবে না কারাগারের মধ্যে, কিন্তু হাসানুল হক ইনুর খবর আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজনের বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন, যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন। তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। সেনাবাহিনী থেকে ছাত্র জনতা তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে। তখন আমার এই লাঠিয়াল বাহিনী দেখিব করেন যে সেনাবাহিনী 1 বছরের প্রশিক্ষণ নাই। একটা সৈনিককে বছরে 3 বার ফায়ারিং প্র্যাকটিস করতে হয়, 3 বার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয়। গত 1 বছরে 1 বার ফায়ারিং প্র্যাকটিস করেছেন? তার মেডিকেল করাতে হয়, তার এক মেডিকেল করেছেন আপনি গত 1 বছরে? আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে, আজকে 32 নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে, তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি দিয়ে? সেনাবাহিনীকে আপনি আজকে কলঙ্কিত করে ফেলছেন, তাকে জামাতের সেনাবাহিনী বানাচ্ছেন, বিএনপি সেনাবাহিনী বানাচ্ছেন, এবং প্রতিটা অফিসের খবর নিয়ে দেখেন আজকে জুনিয়র সিনিয়র সবাই। এবং আজকে জেনারেল হুদ হচ্ছে এনসিবি ছেলেদের সঙ্গে কথা বলে, আজকে জেনারেল হুদ হচ্ছে ওই আর্মির অফিসারদের সঙ্গে বলে বিএনপির লোকদের সঙ্গে কথা বলে। আমরা তো এরকম সেনাবাহিনী চাই না। সেনাবাহিনী হবে একটা কঠিন সেনাবাহিনী, যে কারো একমাত্র তার কমান্ড ছাড়া কারো কথা শুনবে না, সে কোনো রাজনীতি প্রভাবান্বিত হবে না। তার একমাত্র ধারণা হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, বাংলাদেশের সার্বভৌমত্ব যে আঘাত করবে তার বিরুদ্ধে সে লড়বে। যদি আমি করি সার্বভৌমত্বের বিরুদ্ধে, আমাকে লড়বে। কাজে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাই দেন না। ডিজিএফআই হাইলি মিসইউজড একটা অর্গানাইজেশন, প্রচন্ড ভাবে তাকে মিসইউজ করেছি আমরা। সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি, ডক্টর ইউনূস কি সামাল দিতে পারবেন কিনা? যে এই যে সমস্যাগুলো চলছে, এই সমস্যাগুলো তিনি বা সংকটগুলো তিনি নিরসন করতে চান। এই সংকট নিরসন করতে গিয়ে যদি তাকে ক্ষমতা গ্রহণ করতে হয়, তবুও সম্ভবত তিনি প্রস্তুত, মানে গ্রহণ করতে আগ্রহী বা গ্রহণ করতে চাই, এরকম একটা আমরা পসিবিলিটি দেখতে পাচ্ছি। তবে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে সেনাবাহিনী যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে এদেশের মানুষ মিছিল করবে, রাজপথে নেমে পড়বে। কেননা অন্তর্বর্তী সরকার এক ধরনের দেশ চালাতে ব্যর্থ। তারপরে রাজনৈতিক দলগুলো জনগণের কাঙ্ক্ষিত মানের রাজনৈতিক দল হতে পারেনি। জনগণ যেমনটা আশা করেছিল যে 5 আগস্টের পরে হয়তো অন্যান্য রাজনৈতিক দলের ভিন্ন রূপ দেখতে পাবে, তারা বৈষম্যহীন রাজনৈতিক দল দেখতে পাবে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় এসে তারা যেভাবে লুটতরাজ করতে শুরু করেছে, চুরি ডাকাতি ছিনতাই করতে শুরু করেছে, এদেশের আপামর জনতার বিশ্বাস উঠে গেছে। মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে স্বৈরাচারের মনোভাব আছে। কেবলমাত্র আমরা শুধু শেখ হাসিনাকে দোষারোপ করি, জাস্ট এটা সঠিক নয়। শুধু যে শেখ হাসিনাই স্বৈরাচার, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই দেখেন 1 বছরের পারফরমেন্স দেখেন,
অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ সরকার থাকার কথা ছিল, তাহলে এই সরকার কেন জনগণের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করতে পারলো না, জনগণের সুখ দিতে পারলো না? অথচ অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি নিজেই শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। এখান থেকে আমাদের বুঝতে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কোথায় গিয়ে থামছে। এই মুহূর্তে সেনা শাসক ছাড়া বিকল্প আর কিচ্ছু হতে পারে না। একটা অন্তর্বর্তী সরকার বসে গেছে একতরফা নিজেকে বাঁচানোর জন্য, সেফ এক্সিট পাওয়ার জন্য জনগণ এবং কিছু রাজনৈতিক দলকে কোরবানি দিয়ে চলে যেতে চাইছে, কোনো একটা দলের গোলামি করতে শুরু করেছে। বাট হয় কেন এই সমস্ত কিছু হচ্ছে? মানে আপনি কাকে ক্ষমতায় আনতে চাচ্ছেন? যে ভাই আপনার তো উচিত ছিল যে দেশের মানুষ কাকে চায়, দেশের মানুষ কার কথা শুনবে, কিন্তু এই সমস্ত না করে অন্তর্বর্তী সরকার নিজেকে বাঁচাতে ব্যস্ত, মরিয়া হয়ে পড়েছে। আর সেনাপ্রধান একের পর এক হুঙ্কার দিয়ে যাচ্ছে, কিন্তু খুব একটা অ্যাকশনে যাচ্ছে না। তো দেশের মানুষ এখন সেনাপ্রধানকে চায় যে সেনাপ্রধানের শাসন দরকার, আসুক তিনি, তারপরও এই পরিস্থিতি ঠান্ডা করুন। এই পরিস্থিতি যদি ঠান্ডা না হয়, এদেশের জনগণের কোনো জীবনের নিরাপত্তা থাকবে না, অর্থ সম্পদের নিরাপত্তা থাকবে না, দিনে দুপুরে চিন্তাই হবে, খুন হবে, রাহাজানি হবে, সবকিছু হবে। তারপরেও এই দেশের রাজনীতিবিদদের টনক নড়বে না। সকল আপনাকে বুঝতে হবে, যদি আপনি জনগণের জন্যই রাজনীতি করেন, জনগণের কথাই যদি চিন্তা করেন, তাহলে এই মুহূর্তে সেনাবাহিনীর উচিত জরুরি অবস্থা জারি করে এই কোলাহল কোন্দল ঠান্ডা করা, আর তার ক্ষমতা নেওয়াটা অতীব জরুরি, বিশেষ করে জনকল্যাণে, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর বিকল্প কোনো সরকার হতে পারে না। এদেশের আপামর সাধারণ খেটে খাওয়া পেশাজীবী, শ্রমজীবী, দিনমজুর সবাই সমর্থন জানাবে যে সেনাবাহিনী ক্ষমতায় আসুক, ক্ষমতায় নেই। বাট এখন পর্যন্ত সেনাবাহিনী চুপচাপ বসে আছে, যেখানে অন্তর্বর্তী সরকার নিরুপায়, অন্তর্বর্তী সরকারের কোনো বোধগম্য হচ্ছে না, জাতির কল্যাণে কাজ করার কোনো ইচ্ছা শক্তি কিচ্ছু দেখছি না, কিন্তু সেখানে আমাদের সেনাপ্রধান নিরুপায় হয়ে বসে আছে। বাট এটা আমরা কখনো চাইনি। সুতরাং সেনাপ্রধানকে এগিয়ে আসার জন্য উদারত আহ্বান করছি। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে বলতে শোনা যাচ্ছে যে আর একটা খেলা হবে, একটা ফাইনাল খেলা হবে, একটা শেষ খেলা হবে। এই ধরনের কথা আমরা অনেকেই শুনতেছি বর্তমান বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে। কিন্তু গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি ডক্টর রেজা কিবরিয়া তিনি সরাসরি বিপ্লবের কথা বললেন। মুক্তিযোদ্ধারা বলতেছেন যে একটা ফাইনাল খেলা হবে, একটা শেষ খেলা হবে, যে খেলায় বাংলাদেশ বিরোধী রাজাকার তারা পরাজয় বরণ করবে। অপরদিকে ডক্টর রেজা কিবরিয়া বলতেছেন যে আর একটা বিপ্লব হবে, একটা বিপ্লব হতে পারে, যার কারণে বাংলাদেশে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। ডক্টর রেজা কিবরিয়া বলেন, জুলাই আগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে এই সরকার, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করছেন অন্তর্বর্তী সরকার। এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। এই যে অন্তর্বর্তী সরকার যে জুলাই আগস্টের নিহতদের রক্তের সাথে বেইমানি করছে, এটা নিয়ে ডক্টর রেজা কিবরিয়ার মনে কোনো সন্দেহ নেই। আমি মনে করি যে কারোরই সন্দেহ থাকার কথা না, কারণ এই জুলাই যোদ্ধারাই একাধিকবার বলছেন যে রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। আমরা আশা করেছিলাম যে, ডক্টর রেজা কিবরিয়া বলতেছেন যে আমরা আশা করেছিলাম যে এ দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা পরিবর্তন আমরা দেখব বা উন্নতি দেখব, সেটা হয়নি। যেটা আশা করা হয়েছিল যে এই দেশে একটা গুণগত পরিবর্তন আমরা দেখব বা উন্নতি দেখব, কিন্তু সেটা হয়নি। তিনি বলেন, আমরা এখন বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি, মানে অলরেডি আমরা বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি। অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, সেটা যে স্পিরিটে যে আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল সেটার পথ অলরেডি হারিয়ে ফেলা হয়েছে। আমরা চেয়েছিলাম আর কি হয়েছে, আমরা হাসিনা সরকারের চেয়ে 5% উন্নতি চেয়েছিলাম। রেজা কিবরিয়া বলতেছেন যে শেখ হাসিনা সরকারের চেয়ে 5% উন্নতি, বেশি না তো। শেখ হাসিনা সরকার যতগুলো উন্নতি করছে 100% করতে হবে না, এই সরকার যদি 5% উন্নতি করত তাহলে মানে এরকমই চাওয়া ছিল, সেটা আমরা পাবো ভেবেছিলাম, আমরা সেটা পাইনি। 5% উন্নতি আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে পাবো, কিন্তু আমরা পাইনি। আমি কখনো ভাবিনি শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার আসবে। ডক্টর রেজা কিবরিয়া সাহেব তিনি বলতেছেন যে আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা সরকারের চেয়ে অন্তত 5% উন্নতি আমরা পাবো, আমরা এরকম চেয়েছিলাম বা আমরা এরকম ভেবেছিলাম। কিন্তু এইটা তো আশা করছিলাম না যে শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার হবে বাংলাদেশে। সেটা সত্যি হতাশাজনক। তারপরে তিনি যে কথাটা বললেন সেই কথাটা মানে সবাইকে ভাবিয়ে তোলে। তিনি বলেন, এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয়। এই সরকার তো বারবার বলে যে তাদের মূল এজেন্ডা হলো সংস্কার করা, তারপরের এজেন্ডার বিচার, তারপরে নাকি নির্বাচন। তাহলে এই সরকারের যদি মূল প্রাধান্যর বিষয় হয়, মানে প্রথম প্রাধান্য সেটা হলো সংস্কার, এই সংস্কারই এই সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। এখন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, সাধারণ শিক্ষার্থী, এমনকি আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরাও বলতেছেন যে এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয়। সেই কথাটাই ডক্টর রেজা কিবরিয়া বললেন যে এই সরকারের হাতে কোনোভাবে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয়। এটার কারণও তিনি বলছেন, সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে।
মানে আমি একজন রাজনৈতিক বিশ্লেষকের কথা শুনলাম, তিনি বললেন যে এদেশের জনগণকে নির্বোধ ভাবা মোটেও ঠিক হবে না। সেই কথার সাথে ডক্টর রেজা কিবরিয়ার কথা মিলে যাচ্ছে, যে কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। এই সরকার যে নিরপেক্ষ সরকার আর নেই, এই সরকার যে একটা রাজনৈতিক দল এবং তাদের প্রত্যক্ষ বলেন আর পরোক্ষ বলেন, যেভাবেই হোক তাদের পৃষ্ঠপোষকতা যে একটা রাজনৈতিক দল গড়ে উঠছে, সেই অলরেডি পরিবেশ উপদেষ্টা তিনি তো বলে ফেলাইছিলেন একটা মানে কথার মাধ্যমে তিনি বলছিলেন যে সরকারি দল তো ইনভলভ না। এটার মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে তিনি জানাইছেন যে সরকারি দল বলতে একটা দল আছে এবং সেটা কি এদেশের জনগণ কিন্তু জানেন। এদেশের জনগণকে তারা নির্বোধ, মানে এদেশের জনগণ হয়তো বোঝে না, তাদের চতুরতা এদেশের জনগণ বুঝতে পারবে না, এরকমই তারা হয়তো ভাবেন যে তারা যে একটা দল গঠন করলো এবং সেই দলকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। এই জিনিসটা তো এখন সবাই জানে, কিন্তু সকলেই বলতেছে না, কিন্তু অনেকেই বলতেছে কথা যে এই সরকার আর নিরপেক্ষ নেই। এতে আপনার জাতীয় টেলিভিশন, এতে আপনার সোশ্যাল মিডিয়া এবং জনসম্মুখে সভা সেমিনারে সবাই এখন প্রকাশ্যে বলা শুরু করছে যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। তারপরে রেজা কিবরিয়া যে কথাটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা মনোযোগ দিয়ে শোনা উচিত। এই অবস্থায় দেশে আর একটা বিপ্লব হতে পারে, এ কারণে দেশে বিদেশে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছে না। মানে তিনি যে কথাটা বললেন মূল বিষয়, যে এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয়, এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা ব্যাপকভাবে চেষ্টা করতেছে। এই অবস্থায় দেশে একটা বিপ্লব হতে পারে এবং এর কারণেই দেশে বিদেশি বিনিয়োগরা বিনিয়োগ করতে ভরসা পাচ্ছে না। এই সরকারকে যে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছে না দেশে বিদেশি বিনিয়োগরা, সেটা আমরা সবাই জানি। আমাদের গার্মেন্টস সেক্টরের দিকে তাকালে আমরা বুঝতে পারি কি অবস্থা। অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, অসংখ্য লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। কি জন্য? বিনিয়োগ নাই, নতুন কর্মসংস্থানের সৃষ্টি তো দূরের কথা। এই সরকার যখন ক্ষমতা আসলো তখন কিন্তু বলছিল যে চাকরি নয়, আমাদের নিজেদের উদ্যোক্তা হতে হবে, আমরা চাকরি দেবো। যদিও চাকরির জন্যই তারা আন্দোলন করে ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে তারা বলতেছে চাকরি নয়, আমরা উদ্যোক্তা হব, আমরা নিজেরাই নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবো। অথচ এই সরকারের আমলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পেতেছে, নতুন কর্মসংস্থান গড়ে ওঠা তো দূরের কথা, আগের যে কর্মসংস্থানগুলো আছে, আগের যে শ্রমিকগুলো ছিল তারাই কর্মহীন হয়ে করতেছে। সেজন্য তিনি বললেন যে এই অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে। মানে আরেকটা বিপ্লব, এই শব্দটা কিন্তু এখানে আছে, আরেকটা বিপ্লব। তার মানে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, সেটাকে অনেকে গণঅভ্যুত্থান বলে, অনেকে বিপ্লব বলে। এখন আরেকটা বিপ্লবের কথা কেন আসতেছে? তার মানে হলো যে ওই বিপ্লবটা পুরোপুরি ব্যর্থ। জুলাই আগস্টের আন্দোলন বিপ্লব বলেন আর গণঅভ্যুত্থান বলেন, সেটা পুরোপুরি ব্যর্থ, যার কারণে আরেকটা বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে। এর আরেকটা বিপ্লবের সম্ভাবনা আছে বিধায় দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। তাহলে কি এটা আমরা বলতে পারি যে আরেকটা বিপ্লবের মধ্য দিয়ে কি এই সরকারকে বিদায় নিতে হয়? নাকি এই সরকার যে বলছে যে নির্বাচন দেবে, হ্যাঁ, যদি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেয় তাহলে আমার মনে হয় না যে আরেকটা বিপ্লব হতে পারে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না দেয় তাহলে এটা অনিবার্য। এভাবে একটা দেশ চলতে পারে না। তো কিভাবে চলবে? শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। 5 আগস্টের পরে আমরা দেখলাম যে কতগুলো শিল্প কারখানা পুড়িয়ে দেওয়া হলো। এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নাই। মব ভায়োলেন্স করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করে তুলতেছে, এই সরকার বলতেছে না, সেটা প্রেশার গ্রুপ, সেটাকে মব বলা যাবে না। এই সরকার যদি নির্বাচনবিহীন আরো বেশি সময় থাকতে চায় তাহলে অবশ্যই রেজা কিবরিয়ার সন্দেহটা আমি মনে করি যে শতভাগ মিলে যাবে যে দেশে আর একটা বিপ্লব হতে। খবর হলো এই যে শিরোনামটা বলি আপনাদেরকে, এবার সামনে এলো হাসিনা ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড। হাসানুল হক ইনু এখন বন্দী আছে, ফলে হাসিনার বিচার হলেও শাস্তি হলো মানে সেইটা ভোগ করতে হবে না কারাগারের মধ্যে, কিন্তু হাসানুল হক ইনুর খবর আছে। আসলে এই হাসানুল হক ইনু মেননরা, এদের আর কোনো রাজনীতি, নিজস্ব রাজনীতি নেই। এরা একসময় ডাকসাইটের ছাত্র নেতা ছিল, ভালো নেতা ছিল, ভালো বক্তা ছিল, সংগঠক ছিল। ওই সময়ের তরুণরা তাদের কথা শুনে আকৃষ্ট হয়েছে, কিন্তু তারা নিজেরা গত 15 বছরে এই শেখ হাসিনা বা সরকারি দল করতে করতে নিজেদের সমস্ত কিছু নষ্ট করছে। দেখেন, এই যে ইনু নিজে নৌকা নিয়েও জিততে পারে নাই, ওই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে হারছে, জেতার মতন তাদের অবস্থা নেই। মেননকে তো বহু কষ্টে পাশ করাইছে, এটা সবাই জানে। এদের পাশ করার কোনো যোগ্যতা নেই। এদের একটাই যোগ্যতা যে ওই একসময় যে নাম কাম ছিল তাদের, ওইটা দিয়ে শেখ হাসিনাকে অলঙ্কৃত করা, যাতে শেখ হাসিনা বলতে পারে যে না, আমার সাথে তো অনেক আছে, কি বলে, লোকজন আছে। মানে এই যে ইনু মেননদের মতন লোকজন, এগুলিকে শোভাবর্ধন, জাতীয় পার্টি আছে, কিন্তু কারোর কোনো বেজ নাই। এই ইনুরা এত দালালি চামচামি করেও শেষ পর্যন্ত না হইতে পারলো মন্ত্রী, না হইতে পারলো এমপি। এখন বিশাল একটা বদনাম নিয়ে শেখ হাসিনার দোসর হয়ে তারা কারাগারের মধ্যে দিন যাপন করছে। আর এই যে ফোন আলাপটা ফাঁস হয়েছে,
এইটা জুলকার নাইন সায়েদ তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিওটা প্রকাশ করছে। সেখানে 5 মিনিট 34 সেকেন্ডের অডিওতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলছেন, আপনার ডিসিশনটা খুবই কারেক্ট, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে, তাহলে আর মিছিল করার লোক থাকবে না। এই সময় শেখ হাসিনা ইনুর কথা সম্মতি জানিয়ে বলে, আমরা রণক্ষেত্রের সাথী। এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন, ইন্টারনেট চালু করতে বলেন, এটা আমাদেরও কাজে লাগবে, কারণ আমরাও সমস্যায় পড়েছি, যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্লাড করে দিতে পারবো। এটা কেন কথা বলে জানেন? ওই যে মিডিয়া তো কন্ট্রোল, তখন তারা কন্ট্রোল যেহেতু নিয়ন্ত্রণে আছে, সুতরাং তারা তাদের মতন করে নিউজ দিতে পারবে। এটাও একটা প্রমাণ হলো যে হাসিনার আমলে মিডিয়াটা কতখানি নিয়ন্ত্রিত ছিল, এটা প্রমাণ পাওয়া গেল। জবাবে শেখ হাসিনা বলেন, কিভাবে ইন্টারনেট চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে, ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না, অন্য সরকার এসে করলে চালু করবে। তার মানে কি বুঝে গেছে যে অন্য সরকার আসবে, আর ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। এটাও যে কত বড় নির্লজ্জ মিথ্যা, এটা তো পরে প্রমাণিত হলো। মানে উনিও বিশ্বাস করলো, উনিও শেখ হাসিনা হাসানুল হক ইনুর সাথে একটা মানে স্যাটায়ার করলো, ঠাট্টা করলো আর ইনুও কম না, সে আবার বলতেছে যে বাংলাদেশে আর অন্য সরকার আসবে না। মানে এইসব কথা বলা মানে চামচামি করা, যে আমি তো আপনারই লোক, একটু দয়া করেন, আমার দিকে তাকান। জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন, জামাত শিবির আবার এক্সপোজড হয়েছে, এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন। ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাদের সায় দেন শেখ হাসিনা। এর আগে ইনু বলেন, এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে। মানে এগুলি চামচামি আর কি, আর তো কিছু নাই এদের। তো এই হচ্ছে আমাদের বিপ্লবী, এক সময়ের বিপ্লবী তরুণ প্রজন্মের অহংকার হাসানুল হক ইনুর পরিণতি। এখন জেলে ওই ধুকে ধুকে মরা ছাড়া আর কোনো কিছু আছে কিনা জানি না। কারণ নিশ্চিত এদের শাস্তি হবে, বিচার হবে, কারাগারেই থাকতে হবে। তারপর কবে রাজনৈতিক পট পরিবর্তন হবে তার অপেক্ষায় থাকতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিও দেখেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।